প্রাচীন গ্রিসে এজিয়ান সাগরের তীরে সাইরেন নামে পরিচিত লোভনীয় অথচ বিপজ্জনক প্রাণীর কিংবদন্তি ছিল। তারা ছিল রহস্যময় প্রাণী, অর্ধপাখি এবং অর্ধনারী, যারা তাদের ভয়ঙ্কর সুন্দর গানের মাধ্যমে নাবিকদের তাদের সর্বনাশের জন্য প্রলুব্ধ করেছিল। তারা যে দ্বীপে বাস করত সেটিকে বলা হয় এমন একটি জায়গা যেখানে বাতাস গোপন কথা ফিসফিস করে, তরঙ্গগুলি তাদের সুরের সাথে তালে তালে নাচে এবং খুব শিলাগুলি নিজেরাই জীবনের সাথে স্পন্দিত বলে মনে হয়। অনেকে তাদের কথা বলেছিল, কিন্তু যারা তাদের গান শুনেছিল তারা কেউই গল্প বলার জন্য বেঁচে ছিল না, বা তাই এটি বিশ্বাস করা হয়েছিল। আমাদের গল্পটি থিওডোসিওস নামে এক তরুণ নাবিককে অনুসরণ করে, যিনি পৌরাণিক কাহিনীর পিছনে সত্য আবিষ্কার করার আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়ে এমন একটি যাত্রা শুরু করেছিলেন যা তার ভাগ্যকে চিরতরে পরিবর্তন করবে। দ্য কল অফ অ্যাডভেঞ্চার। থিওডোসিওস ছিলেন সমুদ্রের একজন মানুষ, দেবতা এবং দানব, সাহসী যোদ্ধা এবং ধূর্ত কৌশলীদের গল্পে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। তবে সাইরেনদের গল্পগুলো তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। তার অনেক সহকর্মী নাবিকদের বিপরীতে যারা প্রাণীদের ভয় করত, থিওডোসিওস সাইরেনকে একটি চ্যালেঞ্জ হিসাবে দেখেছিলেন, একটি রহস্য যা এখনও সমাধান করা হয়নি। তিনি বিশ্বাস করতেন যে তাদের গানগুলি একটি গোপনীয়তা ধারণ করে, যা শুধুমাত্র যারা শুনতে যথেষ্ট সাহসী তাদের দ্বারা আনলক করা যায়। এক সন্ধ্যায় যখন তিনি তার জাহাজের ডেকে দাঁড়িয়েছিলেন, আলেথিয়া দিগন্তের নিচে সূর্য ডুবতে দেখছিলেন, থিওডোসিওস একটি প্রতিজ্ঞা করেছিলেন। আমি সাইরেন্সের দ্বীপ খুঁজে পাব, তিনি তার ক্রুদের কাছে ঘোষণা করলেন, তার কণ্ঠস্বর দৃঢ়সংকল্পে পূর্ণ। এবং আমি তাদের গানের পিছনের সত্য উন্মোচন করব। ক্রু নার্ভাস দৃষ্টি বিনিময়। তারা সবাই গল্প শুনেছিল, লোকেরা সাইরেনের কণ্ঠে পাগল হয়ে গিয়েছিল, জাহাজগুলি পাথরের উপর ধাক্কা খেয়েছিল, কিন্তু তারা থিওডোসিওসকে বিশ্বাস করেছিল। তিনি আগে অনেক বিপদের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব দিয়েছিলেন, এবং তারা যে কোনো জায়গায় তাকে অনুসরণ করবে। এবং তাই তাদের পিঠে বাতাস এবং তারাকে তাদের পথপ্রদর্শক হিসাবে তারা অজানার দিকে যাত্রা করে। ইকোস ডেজ দ্বীপটি সপ্তাহে পরিণত হয়েছিল, যখন আলেথিয়া ঢেউয়ের মধ্য দিয়ে কেটেছিল, এর পাল বাতাসে ছুটে চলেছে। অবশেষে তারা একটি অজানা দ্বীপে পৌঁছেছিল, কুয়াশায় ঢাকা। এটা কোনো সাধারণ জায়গা ছিল না, বাতাস লবণ এবং ফুলের ঘ্রাণে ঘন ছিল, এবং জলের উপর একটি ভয়ঙ্কর নীরবতা ঝুলেছিল। দ্বীপটি তাদের আগমনের প্রত্যাশায় অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। যখন তারা তীরের কাছাকাছি এসেছিল, সাইরেন্সের গানের প্রথম নোটগুলি তাদের দিকে চলে গেল। এটি তারা কখনো শুনেনি, এমন কিছুর বিপরীত ছিল, একটি সুর যা ছিল সুন্দর এবং ভয়ঙ্কর, দুঃখ এবং আকাঙ্ক্ষায় ভরা। ক্রু জমে গেল, তাদের চোখ যেন ট্রান্সের মতো জ্বলজ্বল করছে, কিন্তু থিওডোসিওস নিবদ্ধ ছিল। তিনি প্রস্তুত হয়ে এসেছিলেন, শব্দ বন্ধ করার জন্য তার কানে মোম ঢেলে দিয়েছিলেন। নাবিকরা অবশ্য ততটা ভাগ্যবান ছিল না। তারা জাহাজটিকে তীরে থেকে বেরিয়ে আসা ঝাঁকড়া পাথরের দিকে ঘুরিয়ে দিল, তাদের অভিব্যক্তিগুলি শূন্য, যেন তারা ঘুমের মধ্যে হাঁটছে। তাদের বাঁচাতে মরিজা, থিওডোসিওস রুডারটি ধরেছিল, এবং জাহাজটিকে নিরাপত্তার দিকে নিয়ে যায়, তাদের দৃষ্টি থেকে লুকানো একটি ছোট খাদে নিয়ে যায়। আলেথিয়া বালুকাময় সৈকতে বিশ্রাম নিতে এসেছিল, এবং ক্রুরা বিভ্রান্তিতে মিটমিট করে তাদের ট্রান্স থেকে বেরিয়ে এসেছিল। আমরা এটি তৈরি করেছি, থিওডোসিওস বলেন, প্রচেষ্টা থেকে হাঁপাচ্ছেন। তবে আমাদের সতর্ক থাকতে হবে। সাইরেন কাছাকাছি। সাইরেন্সের বিলাপ রাত নামার সাথে সাথে থিওডোসিওস সাইরেনের গানের শব্দ অনুসরণ করে দ্বীপের আরও গভীরে প্রবেশ করে। তিনি সাবধানে সরেছিলেন, জেনেছিলেন যে একটি মিথ্যা পদক্ষেপ তার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। বাতাস ঠান্ডা হয়ে গেল, তার পায়ের নিচের মাটি শিশিরে ঝাপসা হয়ে গেল। তখনই তিনি তাদের দেখতে পেলেন, তিনটি মূর্তি একটি পাথরে খেতে বসে আছে, তাদের ডানা প্রশস্ত, তাদের চোখ চাঁদের আলো জ্বলজ্বল করছে। সাইরেনগুলি বর্ণনার বাইরে সুন্দর ছিল, তাদের কণ্ঠগুলি এমন এক সুরে একত্রিত হয়েছিল যা তার মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছিল। কিন্তু তাদের গানের মধ্যে অন্য কিছু ছিল, একটি দুঃখ, একটি আকাঙ্ক্ষা যা তার কাছে পৌঁছাতে বলে মনে হয়েছিল, তার হৃদয়কে টানছে। কেন তুমি গান করো? থিওডোসিওস ডেকে উঠল, তার কণ্ঠ জলের উপর দিয়ে বয়ে চলেছে। আপনি কি চান? সাইরেনগুলি তার দিকে দৃষ্টি ফিরিয়ে নিশ্চুপ হয়ে গেল। তাদের মধ্যে একজন, তার পালক রূপোর মতো চকচক করছে, এগিয়ে গেল। আমরা গান গাই কারণ আমরা অভিশপ্ত, সে বলল, তার কণ্ঠস্বর খুব একটা ফিসফিস করে। অনেক আগে আমরা মানুষ ছিলাম, কিন্তু আমরা দেবতাদের রাগান্বিত করেছি, এবং তারা আমাদের এতে রূপান্তরিত করেছে। এখন আমরা এই দ্বীপে আবদ্ধ হয়েছি, চিরকালের জন্য আমাদের গানের মাধ্যমে মানুষকে তাদের মৃত্যুর দিকে প্রলুব্ধ করে। কিন্তু কেন? থিওডোসিওস জিজ্ঞাসা করলেন।
কেন দেবতারা এমন করবে? কারণ আমরা যা আমাদের ছিল না তা অধিকার করতে চেয়েছিলাম, সাইরেন উত্তর দিল, দুঃখে তার চোখ অন্ধকার। আমরা আমাদের নাগালের বাইরে জ্ঞান চেয়েছিলাম, এবং এর জন্য আমাদের শাস্তি দেওয়া হয়েছিল। দ্য চয়েস তাদের গল্প দ্বারা চালিত, থিওডোসিওস সহানুভূতির যন্ত্রণা অনুভব করেছিলেন। অভিশাপ ভাঙার কোনো উপায় নেই, তিনি জিজ্ঞাসা। একটা উপায় আছে, সাইরেন বলল, তার কণ্ঠ কাঁপছে। একজন মরণশীলকে স্বেচ্ছায় এই দ্বীপে থাকতে হবে, এবং আমাদের ভাগ্য ভাগ করে নিতে হবে। তবেই আমরা মুক্ত হতে পারব, থিওডোসিওস ইতস্তত করলেন। তিনি উত্তর খুঁজতে এসেছিলেন, কিন্তু তিনি কখনও এটি আশা করেননি। থাকার অর্থ হল সবকিছু ছেড়ে দেওয়া, তার স্বাধীনতা, তার জীবন। তবে চলে যাওয়ার অর্থ হবে সাইরেনদের তাদের কষ্টের জন্য পরিত্যাগ করা। তুমি কি করবে? সাইরেন জিজ্ঞেস করল, তার চোখ মিনতি করছে। আমার চিন্তা করার জন্য সময় দরকার, থিওডোসিওস উত্তর দিল, তার মনের দৌড়। আমি আমার উত্তর দিয়ে ফিরে আসব। অ্যালেথিয়ার উপর সিদ্ধান্ত। থিওডোসিওস তার সিদ্ধান্তের সাথে লড়াই করেছিলেন। ক্রু তার অশান্তি টের পেয়েছিলেন, কিন্তু কিছুই বলেনি, এটা জেনে যে এটি তাকে একা করতে হবে। ভোরের দিকে থিওডোসিওস ডেকের উপর দাঁড়িয়ে দ্বীপের দিকে তাকিয়ে রইল। তিনি আরও একবার সাইরেন্সের গান শুনতে পেলেন, কিন্তু এবার এটি নরম ছিল, আশায় আবদ্ধ। তিনি তার জীবনের কথা ভেবেছিলেন, যে দুঃসাহসিক কাজগুলি তিনি অনুভব করেছিলেন, যে স্বপ্নগুলি তার এখনও পূরণ হয়নি। কিন্তু তিনি সাইরেনদের কথাও ভেবেছিলেন, তাদের কষ্টের কথা, তাদের একাকিত্বের কথা, তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার কথা। এবং সেই মুহূর্তে তিনি তার পছন্দ করেছিলেন। থিওডোসিওস দ্বীপে ফিরে এলেন, তার বুকের মধ্যে তার হৃৎপিণ্ড ধরফর করছে। আমি থাকব, সে বলল, তার কণ্ঠ স্থির। আমি আপনার ভাগ্য ভাগ করব। সাইরেনরা তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন? রৌপ্য পালক একজন জিজ্ঞাসা। কেন তুমি এটা করবে? কারণ কেউ একা কষ্ট পাওয়ার যোগ্য নয়, থিওডোসিওস উত্তর দিল। এবং কারণ আমি বিশ্বাস করি যে সবচেয়ে ভাঙা আত্মাও মুক্তি পেতে পারে। অভিশাপের ভাঙ্গন। যখন থিওডোসিওস কথাগুলো বলছিলেন, তখন একটি অন্ধ আলো দ্বীপটিকে ঢেকে ফেলল, এবং সাইরেনগুলি সমস্বরে চিৎকার করে উঠল। তাদের ডানাগুলি দ্রবীভূত হতে শুরু করে, তাদের পালকগুলি ধুলায় পরিণত হয়, এবং তাদের দেহগুলি আরও একবার মানুষের রূপ ধারণ করে। তারা হাঁটু গেড়ে বসে পড়ে, তাদের অভিশাপের ভার ওঠার সাথে সাথে তাদের মুখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আপনি এটা করেছেন, রূপালী পালকের মহিলা ফিসফিস করে কৃতজ্ঞতার সাথে থিওডোসিওসের দিকে তাকাল। আপনি আমাদের মুক্তি দিয়েছেন। থিওডোসিওস মাথা ঝাঁকাল, শান্তির অনুভূতি তার উপর ধোয়াচ্ছে। আপনি এখন মুক্ত, তিনি বলেন। তোমরা সবাই। কিন্তু তোমার কি? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠ কাঁপছে। আপনি নিজেকে এই দ্বীপে আবদ্ধ করেছেন। আমি এখানে একটি জীবন তৈরি করব, থিওডোসিওস মৃদু হাসি দিয়ে উত্তর দিল। এবং আমি সবসময় মনে রাখব যে দিনটি আমি শিখেছি যে এমনকি কিংবদন্তিরাও পরিবর্তন করতে পারে। সাইলেন্সের উত্তরাধিকার বছর পেরিয়ে গেছে, এবং দ্বীপটি একসময় ভয় এবং রহস্যে আচ্ছন্ন ছিল, নিরাময় এবং আশ্রয়স্থল হয়ে উঠেছে। সাইরেন এখন মানুষ, যারা হারিয়ে গেছে তাদের সাহায্য করার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে, যারা শুনবে তাদের সাথে তাদের গল্প শেয়ার করছে। এবং এর মূলে ছিল থিওডোসিওস, সেই ব্যক্তি যিনি থাকতে বেছে নিয়েছিলেন, যিনি মুক্তিতে বিশ্বাস করেছিলেন যখন অন্য কেউ করবে না। তার নাম একটি কিংবদন্তি হয়ে ওঠে, দ্বীপটি অতিক্রমকারী নাবিকদের দ্বারা ফিসফিস করে, যিনি সাইরেনকে মুক্ত করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে অভিশাপের অন্ধকারও ভেঙে যেতে পারে। এবং তাই সাইরেন্সের কিংবদন্তি বেঁচে ছিল, দুঃখ এবং হতাশার গল্প হিসাবে নয়, বরং সংবেদনা, সাহস এবং বিশ্বাসের একটি প্রমাণ হিসাবে, যে প্রতিটি আত্মা, যতই হারিয়ে যাক না কেন, ফিরে আসার পথ খুঁজে পেতে পারে। আলো।